আমাদের যখন পাওয়ার স্ট্রোক হয়, পাওয়ার স্ট্রোকে কি হয়, আমাদের 4টা স্ট্রোক আছে: সাকশন, কম্প্রেশন, পাওয়ার, এক্সস্ট। ইন কেস অফ 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন, পাওয়ার স্ট্রোকে পাওয়ার প্রডিউস হওয়ার ফলে, অর্থাৎ ফ্রেশ চার্জটা বার্ন হওয়ার ফলে পিস্টন দ্রুত গতিতে, পিস্টনের উপরে হিউজ প্রেসার তৈরি হয়, অর্থাৎ ফুয়েল বার্ন হয়ে যে মেকানিক্যাল এনার্জি তৈরি হয়, সেটার কারণে পিস্টনের উপরে হিউজ প্রেসার তৈরি হয়। এই প্রেসারের কারণে পিস্টনটা টিডিসি থেকে বিডিসি দিকে আসতে থাকে। এখন পিস্টন যখন টিডিসি থেকে বিডিসি দিকে আসতে থাকে, পিস্টনটা যখন টিডিসি থেকে বিডিসি দিকে আসতে থাকে, তখন টিডিসিতে থাকতে পিস্টনের উপরে যে প্রেসার থাকে, টিডিসিতে থাকতে পিস্টনের উপরে যে প্রেসার থাকে, হ্যাঁ বাইজিদ, থাকতে পিস্টনের উপর যে প্রেসার থাকে, বিডিসিতে কিন্তু সেই প্রেসারটা হবে না। বিডিসিতে আস্তে আস্তে সেই প্রেসারটা কমে যাবে। এখানে দেখো, আমাদের টিডিসিতে থাকা অবস্থায়, আরেকটু নিচে যাই তাহলে, সাকশন, কম্প্রেশন, পাওয়ার। এই যে পাওয়ার স্ট্রোকে যখন পাওয়ারটা প্রডিউস হইলো, তখন পিস্টনের উপরে হিউজ প্রেসার তৈরি হয়, যেটা আমরা বলছি যে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে 20 থেকে 30 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে 55 to 60 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। এই যে প্রেসারটা তৈরি হয়, টিডিসিতে যে প্রেসার পিস্টনের উপরে হবে, বিডিসিতে আসা পর্যন্ত কিন্তু সেই প্রেসারটা থাকবে না। কারণ ভলিউম যতই বাড়তে থাকবে, ততই কিন্তু তার প্রেসারটা কমতে থাকবে। বয়েলের সূত্র অনুযায়ী ভলিউমটা যদি বেড়ে যায়, প্রেসারটা আস্তে আস্তে কমে যাবে। এখন টিডিসিতে থাকতে তার যে প্রেসার ছিল, বিডিসিতে এসে তার যে প্রেসার হলো, এটাকে যদি আমরা এভারেজ করি, অর্থাৎ আস্তে আস্তে কমতে থাকবে কমতে থাকবে, কার্ভটা আস্তে আস্তে প্রেসার কমবে আর ভলিউম বাড়তে থাকবে। তো এখন এটাকে যদি আমরা এভারেজ করি, মিন করি, তো মিন যে প্রেসার হবে, এভারেজ যে প্রেসার হবে, সেই প্রেসারটাকে বলবো আমরা মিন ইফেক্টিভ প্রেসার। এবং সেটা একটা ইন্ডিকেটর, এরকম একটা ইন্ডিকেটর থাকে, ইন্ডিকেটরের সাহায্যে মাপতে হয়। এটা সাধারণত ল্যাবরেটরিতে করা হয়, ইঞ্জিন তৈরি করার সময় টেস্ট করার ক্ষেত্রে এটা তৈরি করা হয়, এটা মাপা হয়। এই জন্য এটাকে ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার বলা হয়। একটা প্রেসার ইন্ডিকেটরের সাহায্যে এটাকে মেজার করা হয়। তো এই প্রেসারটাকে, মিন যে প্রেসার পিস্টনের উপরে, মিন যে প্রেসারটাকে আমরা পাই, সেটাকে আমরা বলি ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার। ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার, তাহলে এটাকে কেজি পার স্কোয়ার সেন্টিমিটার এই ইউনিট দ্বারা প্রকাশ করা হয়, এবং আমরা সেটাকে তোমার পিএম দ্বারা ডিনোট করি। পিএম, ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসারটা হলো পিএম, এবং তার ইউনিট হলো কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার। ডিসপ্লেসমেন্ট ভলিউমটা হইল আমাদের পিস্টন সিলিন্ডারের ভিতরে, পিস্টন একবার ওঠানামা করতে, একবার উঠতে অথবা একবার নামতে, সিলিন্ডারের ভিতরে পিস্টনটা একবার উঠতে অথবা একবার নামতে যে পরিমাণ ভলিউম 1 মিনিটে, কেবল পাওয়ার স্ট্রোকের সময়, কেবলমাত্র পাওয়ার স্ট্রোকে সবগুলো সিলিন্ডার মিলে, একটা ইঞ্জিনে যত সিলিন্ডার আছে, এই সবগুলো সিলিন্ডার মিলে পাওয়ার স্ট্রোকে যতটুকু ভলিউম ডিসপ্লেস করে একটা ইঞ্জিন,
সেটাকে আমরা বলি ডিসপ্লেসমেন্ট ভলিউম। আবার বলি, কেবলমাত্র পাওয়ার স্ট্রোকে একটা ইঞ্জিন প্রতি মিনিটে যতটুকু ভলিউম ডিসপ্লেস করে সেটাকে বলি আমরা ডিসপ্লেসমেন্ট ভলিউম। এখন ভিডি ডিসপ্লেসমেন্ট ভলিউম সমান আমরা লিখি এ এল এন। এ এল এন এ হচ্ছে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া, এল হচ্ছে লেন্থ অফ স্ট্রোক, এনটা হচ্ছে নাম্বার অফ পাওয়ার স্ট্রোকস পার মিনিট। এনটাকে বলি আমরা নাম্বার অফ পাওয়ার স্ট্রোকস পার মিনিট। আচ্ছা, নাম্বার অফ পাওয়ার স্ট্রোক কয়টা হবে সেটার একটা হিসাব আছে, আমি তোমাদেরকে অন্য একটা স্লাইডে দেখাবো। নাম্বার অফ পাওয়ার স্ট্রোক হইল যে একটা 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিনে 4টা স্ট্রোকে কিন্তু আমরা একটা কেবল পাওয়ার স্ট্রোক পাই, আর 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে 2টা স্ট্রোকে একটা পাওয়ার স্ট্রোক পাই। তাহলে 4টা 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে 4টা স্ট্রোক হইতে হলে 2টা রেভলিউশন হয়। তার মানে 2টা রেভলিউশনে আমরা একটা পাওয়ার পাই। আর 4 স্ট্রোক সাইকেল 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিনে প্রত্যেকটা রেভলিউশনে একটা করে পাওয়ার পাই। তো সুতরাং এই নাম্বার অফ পাওয়ার স্ট্রোক হচ্ছে, আমরা যদি এটাকে এক জায়গায় ইয়ে করে দেখাই তোমাদেরকে, এখানে হবে না, আমি আরেকটা স্লাইড খুলি, দাঁড়াও। এখানে ডিসপ্লেসমেন্ট ভলিউম আছে, দেখো ডিসপ্লেসমেন্ট ভিডি সমান এ এল এন। এই যে ছোট এন, এটা হইল এখানে আরেকটা স্লাইড আমি দিয়ে দিই, স্লাইড দিয়ে দিই। এখন এটা ছোট এন হবে, বড় এন হবে না, ছোট এন। এখন এই ছোট এন সমান কত? এই ছোট এন এর ভ্যালু হবে, এন সমান হবে, ও সরি, n/2 ইন্টু এনসি। এনসি এনটা হচ্ছে এখানে রেভলিউশন পার মিনিট, এখানে বড় হাতের ক্যাপিটাল এন হচ্ছে আর এন হবে, ছোট হাতের এন হবে স্যার একটু ওয়েটিংটা চেক করতেন, অনেকেই ওয়েটিং এ আছে। 5 জন ছিল, নিয়ে নিছি আমি। আচ্ছা, এখন হইলো আচ্ছা। তোমার, তাহলে দেখো এই ছোট এন এর ভ্যালু হবে n/2 ইন্টু এনসি। এখন এনটা কি আর এনসি কি সেটা আমি লিখে দিচ্ছি। এন হচ্ছে আরপিএম। আরপিএমটা আমরা আগেই ডিফাইন করেছি, নাম্বার অফ রেভলিউশনস পার মিনিট।
আর এনসিটা হইল নাম্বার অফ সিলিন্ডার। দ্য ইঞ্জিন। তাহলে এই ছোট এন এর ভ্যালুটা হলো, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্যারামিটার। এন নাম্বার অফ পাওয়ার স্ট্রোকস পার মিনিট, মানে প্রতি মিনিটে কয়টা স্ট্রোকে পাওয়ার হবে সেটা হইলো নাম্বার অফ পাওয়ার স্ট্রোকস পার মিনিট, ছোট এন। ভিডি, ডিটা একটু ছোট হাতের হবে। তাহলে ডিসপ্লেসমেন্ট ভলিউমটা হইলো ALN। এন হইলো নাম্বার অফ এটা হইলো ক্রস সেকশনাল এরিয়া, এলটা হইলো লেংথ অফ স্ট্রোক। এটা হচ্ছে লেংথ অফ স্ট্রোক, এটাকে বড় হাতের ক্যাপিটাল এল দিলেও পারো, ALN। আর ছোট হাতের এন হইলো নাম্বার অফ পাওয়ার স্ট্রোকস পার মিনিট। নাম্বার অফ পাওয়ার স্ট্রোকস পার মিনিট হবে 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে N/2 ইন্টু NC। এন হইলো RPM, রেভলিউশন পার মিনিট, আর NC হলো নাম্বার অফ সিলিন্ডার অফ দ্য ইঞ্জিন। আর 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে এন হবে N ইন্টু NC। রিমেম্বার, এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা পাওয়ার ক্যালকুলেশন করব। অর্থাৎ একটা ইঞ্জিনের সবগুলো সিলিন্ডার, একটা ইঞ্জিনে যে কটা সিলিন্ডার আছে সবগুলো সিলিন্ডারে পাওয়ার স্ট্রোকে টোটাল যতটুকু ভলিউম ডিসপ্লেস হয় সেটাকে বলি আমরা ডিসপ্লেসমেন্ট ভলিউম। এখন 1 মিনিটে তোমার, এটা হলো আরপিএম থেকে আমরা 1 মিনিটে পেয়ে যাব। সেটা যদি পাওয়ার স্ট্রোকে কনভার্ট করতে চাই তাহলে তোমার এটাকে এন দিয়ে দুইটা রেভলিউশনে যেহেতু একটা পাওয়ার হয়, 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিনে দুইটা রেভলিউশনে যেহেতু একটা পাওয়ার হয়, এই জন্য এন কে 2 দিয়ে ভাগ দিতে হয়। আর 2 স্ট্রোক ইঞ্জিনে একটা রেভলিউশনে যেহেতু একটা পাওয়ার পাওয়া যায়, এই জন্য এনটাকে আর ভাগ করতে হয় না, এন ইন্টু এনসি। সো দিস ইজ ডিসপ্লেসমেন্ট ভলিউম। পাওয়ার ইন্ডিকেটেড হর্স পাওয়ার, এটাকে আলাপ করছিলাম আমরা, ইন্ডিকেটেড হর্স পাওয়ার। আচ্ছা, আরেকবার আলাপ করি। পাওয়ার তো জানো তোমরা, রেট অফ ডুইং ওয়ার্ক। ইন্ডিকেটেড পাওয়ারটা হলো it is the total power developed inside the cylinder by burning the fuel disregarding friction and other losses within the engine। এখানে হচ্ছে যে সোজা কথায়, সোজা সাপটা কথা, সেটা হচ্ছে আমরা ফুয়েলটাকে বার্ন করে পিস্টনের উপরে যে প্রেসারটা পাই সেই প্রেসারটাকে কাজে কনভার্ট করলে, পাওয়ারে কনভার্ট করলে যে পাওয়ারটা আমরা পাবো সেটাই হচ্ছে ইন্ডিকেটেড হর্স পাওয়ার। অর্থাৎ সিলিন্ডারের ভিতরে পিস্টনের উপরে ফুয়েল বার্ন করে পিস্টনের উপরে যতটুকু পাওয়ার পাওয়া যায় সেটাকে, সিলিন্ডারের ভিতরে যতটুকু পাওয়ার পাওয়া যায় সেটাকে বলি আমরা ইন্ডিকেটেড হর্স পাওয়ার, IHP সংক্ষেপে। ব্রেক হর্স পাওয়ারটা হইলো যে পাওয়ারটা অ্যাকচুয়ালি আমরা কাজে লাগাইতে পারি, এই পাওয়ারটা হইলো ক্র্যাঙ্কশ্যাফট অথবা তোমার ইয়েতে মেজার করা হয়, বলে ফ্লাই হুইলে এটাকে মেজার করা হয়। আমি দেখাই ছবিটা, তাইলে হয়তো একটু সুবিধা হবে। এখানে যে পাওয়ারটা আমরা পাই ফুয়েল বার্ন করার ফলে পিস্টনের উপরে যে পাওয়ারটা পাবো সেটাকে বলি আমরা IHP, ইন্ডিকেটেড হর্স পাওয়ার। আর এখানে দেখো যে পিস্টন সিলিন্ডারের গাত্রে কিছুটা ফ্রিকশন আছে, এখানে একটু লস হবে। এখানে ক্র্যাঙ্কশ্যাফট এবং কানেক্টিং রডের যে এখানে বেয়ারিং আছে এখানে একটু লস হবে। ক্র্যাঙ্কশ্যাফট এবং কানেক্টিং রড, এগুলো যে পিস্টন এবং কানেক্টিং রড, এইগুলো বেয়ারিং এ কিছু লস হবে। আবার এখানে কিছুটা লস হবে, তোমার ক্র্যাঙ্কশ্যাফটের যে বেয়ারিং আছে সেখানে কিছুটা লস হবে। এই লস গুলো বাদ দিয়ে, অর্থাৎ IHP যেটা হলো ইন্ডিকেটেড হর্স পাওয়ার, সিলিন্ডারে যেটা পেলাম সেই পাওয়ারটা থেকে আমরা যদি ফ্রিকশনের লসটা বাদ দেই তাহলে যে পাওয়ারটা আমরা এখানে পাবো, ফ্লাই হুইলে যে পাওয়ারটা পাবো সেটাকে আমরা বলি ব্রেক হর্স পাওয়ার। সেটাকে বলি আমরা ব্রেক হর্স পাওয়ার। এই ফ্লাই হুইল থেকে আসলে আমরা পাওয়ারটা নিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করব। সো দিস ইজ ব্রেক হর্স পাওয়ার।
মেকানিক্যাল এফিসিয়েন্সি একটা টার্ম আছে, মেকানিক্যাল এফিসিয়েন্সি, the ratio of brake horsepower to the indicated horsepower is known as mechanical efficiency of the engine. তাহলে ব্রেক হর্স পাওয়ারটাকে যদি আমরা ইন্ডিকেটেড হর্স পাওয়ার বিএইচপি টাকে যদি আইএইচপি দিয়ে ভাগ দেই, তাহলে যে টার্মটা আমরা পাবো সেটাকেই বলি আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি। তাহলে মেকানিক্যাল এফিসিয়েন্সি equals, oh sorry, মেকানিক্যাল এফিসিয়েন্সিটা মেকানিক্যাল এফিসিয়েন্সিটা হচ্ছে তোমার, আমরা যদি বিএইচপি এটাকে যদি আইএইচপি দ্বারা ভাগ দিই, ইন্ডিকেটেড হর্স পাওয়ার দ্বারা ভাগ দিই, তাহলে যে টার্মটা পাবো সেটাকে বলি আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি। সাধারণ এটাকে শতকরা হারে প্রকাশ করা হয়, তো সেটা পার্সেন্টেজ হারে যখন আমরা প্রকাশ করি তখন 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তো এটাকে বলি আমরা মেকানিক্যাল এফিসিয়েন্সি। তো এটা হচ্ছে মেকানিক্যাল এফিসিয়েন্সি। ভলিউমেট্রিক এফিসিয়েন্সি, থার্মাল এফিসিয়েন্সি হচ্ছে ইট ইজ দ্য রেশিও অফ হর্স পাওয়ার আউটপুট অফ এন ইঞ্জিন টু দ্য ফুয়েল হর্স পাওয়ার। আমরা যে হর্স পাওয়ারটা আউটপুট পাবো, আইদার এটা ইন্ডিকেটেড হর্স পাওয়ার অথবা ব্রেক হর্স পাওয়ার, এটাকে যদি ফুয়েল হর্স পাওয়ার দিয়ে ভাগ দিই, তাহলে যে টার্মটা আমরা পাই সেটাকে বলি আমরা থার্মাল এফিসিয়েন্সি। অর্থাৎ আইএইচপি অথবা বিএইচপি কে যদি আমরা ফুয়েল হর্স পাওয়ার দিয়ে ভাগ দিই, তাইলে আমরা যে টার্ম যে রেশিওটা পাবো সেটাকে বলি আমরা থার্মাল এফিসিয়েন্সি। মেকানিক্যাল এফিসিয়েন্সি, স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন একটা টার্ম আছে, ভলিউমেট্রিক এফিসিয়েন্সি তোমাদের লাগবে না। স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন একটা টার্ম আছে, স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, এটা হচ্ছে যে 1 হর্স পাওয়ারে একটা ইঞ্জিনের প্রতি হর্স পাওয়ারে প্রতি ঘন্টায় কতটুকু ফুয়েল লাগবে সেটাকে বলি আমরা স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। একটা ইঞ্জিনের প্রতি ঘন্টায় প্রতি হর্স পাওয়ারে কতটুকু ফুয়েল দরকার হবে সেটাকেই বলি আমরা ফুয়েল হর্স পাওয়ার। তো স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন তোমাদের জানা হয়ে গেল। তারপরে ব্রেক হর্স পাওয়ার, মেকানিক্যাল এফিসিয়েন্সি, ইন্ডিকেটেড হর্স পাওয়ার, আর হইলো ডিসপ্লেসমেন্ট ভলিউম। সোয়েপ ভলিউম কি আমরা বলছিলাম তোমাদেরকে? সোয়েপ ভলিউমটা শুনতে পাচ্ছ তোমরা? স্যার বলেননি। সোয়েপ বলা হয়নি, ভলিউমটা স্যার। বলছিলাম, স্পিড ও সোয়েপ ভলিউমটা আছে বলা হয়নি তোমাদেরকে। এই যে সোয়েপ ভলিউম বলছি তো, দেখেন দেখো, এটা হচ্ছে টিডিসি এবং বিডিসির মাঝখানে সিলিন্ডারের যে ভলিউম সেটাকে বলি আমরা সোয়েপ ভলিউম। টিডিসির উপরে যে ভলিউমটা সেটাকে বলি আমরা ক্লিয়ারেন্স ভলিউম। অর্থাৎ পিস্টন হেড, সিলিন্ডার হেড থেকে শুরু করে টিডিসি পর্যন্ত যে ভলিউম সিলিন্ডারে সেটাকে বলি ক্লিয়ারেন্স ভলিউম। আর টিডিসি থেকে বিডিসি পর্যন্ত যে ভলিউমটা সেটাকে বলি আমরা সোয়েপ ভলিউম। আচ্ছা, তাইলে টার্মিনোলজি গুলো মোটামুটি আমাদের জানা হইলো, টার্মিনোলজি জানা হইলো। তারপরে হচ্ছে ফোর স্ট্রোক এবং টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনের যে অপারেটিং প্রিন্সিপাল ছিল, সেই অপারেটিং প্রিন্সিপাল গুলো আমাদের জানা হইলো। ফোর স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিন, তারপরে ফোর স্ট্রোক সাইকেল ডিজেল ইঞ্জিন, তারপরে হচ্ছে টু স্ট্রোক সাইকেল পেট্রোল ইঞ্জিন এবং টু স্ট্রোক সাইকেল ডিজেল ইঞ্জিন। এগুলো তো আলাপ করছি, ঠিক আছে তো? এগুলো আলাপ হয়েছে তো আমাদের, টু স্ট্রোক সাইকেলটা আলাপ হয়েছে না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, রেসপন্স করো। ওকে, আজকে তাহলে আমরা তোমাদের আরেকটা এডিশনাল একটা জিনিস দেখাবো। ওই যে দুইটা ডেফিনেশন ছিল যেগুলো আসলে এটা পড়ানোর আগে পড়ানো যাচ্ছিল না, সেটা আমরা তোমাদেরকে জানাই দিলাম। এখন হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন কিভাবে করতে হবে, অর্থাৎ একটা ইঞ্জিনে পাওয়ার যে তৈরি হইলো সেই পাওয়ারটা কতটুকু, তার পরিমাণ কি। এই যে যেমন পাওয়ার স্ট্রোকে
ডিজেল ইঞ্জিন হোক, পেট্রোল ইঞ্জিন হোক, পাওয়ার স্ট্রোকে এই পাওয়ার কতটুকু তৈরি হইলো সেটা আমরা কিভাবে হিসাব করব, সেটা একটা ক্যালকুলেশন তোমাদেরকে আমরা দেখাবো। এটা হচ্ছে, এটা তাহলে ইঞ্জিন পাওয়ার ক্যালকুলেশন। যখন সিলিন্ডারে তোমার পাওয়ার স্ট্রোকে পাওয়ার তৈরি হয়, এবং তখন কি হয়, পিস্টনটা টিডিসি থেকে বিডিসির দিকে মুভ করতে থাকে। কেন? কারণ ফুয়েলটা বার্ন হয়ে তার এক্সপানশন হয়, এক্সপানশন হওয়ার ফলে সে পিস্টনের উপরে চাপ প্রয়োগ করে, অর্থাৎ কেমিক্যাল এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, ফলে সে পিস্টনের উপরে চাপ প্রয়োগ করে, ফলে পিস্টন টিডিসি থেকে বিডিসি দিকে যায়, সেটা পাওয়ার স্ট্রোক। তাহলে পাওয়ার স্ট্রোকের লেন্থ কতটুকু, কতটুকু দৈর্ঘ্য সে যায় পাওয়ার প্রডিউস হওয়ার পরে, এল পরিমাণ দৈর্ঘ্য সে যায়, অর্থাৎ টিডিসি থেকে বিডিসি তে যায়। তাহলে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পিস্টন হয় এল, ক্রস সেকশনাল অফ দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য পিস্টন এটা হলো এ, আর স্ট্রোক লেন্থ হলো এল। আর ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার, যেটা আমরা আগে আলাপ করছি, ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার, অর্থাৎ পিস্টনটা টিডিসি থেকে বিডিসি তে যাওয়া পর্যন্ত তার যে এভারেজ প্রেসার, সেটা হলো পিএম, কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। এখন এগুলো যদি এই ইউনিট গুলো আমরা ব্যবহার করি, ডিসপ্লেসমেন্ট কতটুকু হইলো, সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, এল পরিমাণ দূরত্ব টিডিসি থেকে বিডিসি পর্যন্ত দূরত্ব অতিক্রম করলো। তার ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এ, যে পিস্টনের এটা গোলাকার থাকে, তার ক্রস সেকশনাল এরিয়া এ যদি আমরা ধরি, এবং তার পিএম, ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার যদি পিএম হয়, আর নাম্বার অফ রেভলিউশনস পার মিনিট, এক মিনিটে যদি এন সংখ্যক রেভলিউশন হয়, তাহলে তাহলে আমাদের পাওয়ারটা আমরা ক্যালকুলেশন করতে পারবো। দেখো ওয়ার্ক ডান কতটুকু করতেছে সে, প্রথমে ওয়ার্ক ডান আমরা বের করব, তারপর ওয়ার্ক ডান থেকে পাওয়ারটা বের করব। ওয়ার্ক ডান কি হলো, আমরা জানি ওয়ার্ক সমান হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, বল ইনটু সরণ, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখন টিডিসি থেকে বিডিসি তে যাওয়া পর্যন্ত তার ফোর্স ধরি এফ, এবং এফ এফ ইনটু এস, ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। এখানে এস এর ভ্যালুটা হলো লেংথ অফ স্ট্রোক, অর্থাৎ টিডিসি থেকে বিডিসি তে আসতেছে, এতটুকু দূরত্ব সে অতিক্রম করতেছে। তাহলে এফ ইনটু এল, ফোর্স আমরা সমান জানি, ফোর্স সমান হলো প্রেসার ইনটু এরিয়া, ফোর্স এফ সমান এফ পি ইনটু এ, প্রেসার এবং এরিয়াকে মাল্টিপ্লাই করলে আমরা ফোর্স পাই, বা প্রেসার সমান হচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া। তো সেই রিলেশনশিপ থেকে আমরা পাই যে, আমাদের টাইম কমে আসতেছে, 10 মিনিট আছে আর, ফোর্স সমান প্রেসার ইনটু এরিয়া, তাইলে পিএম ইনটু এ, প্রেসারটাকে আমরা ধরেছি পিএম আর এ। এখন আমরা যদি সেই ইকুয়েশনে অর্থাৎ ওয়ার্ক ডান সমান কতটুকু হইলো, ওয়ার্ক ডান সমান হইলো ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, ফোর্সের ইউনিট আমরা বসালাম পিএম ইনটু এ, আর ডিসপ্লেসমেন্ট হলো এল। প্রত্যেকটার ইউনিট যদি আমরা বসাই দেই, পিএম এর যেটা ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার, তার ইউনিট ধরেছি আমরা কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, এর ইউনিট ধরেছি আমরা সেন্টিমিটার স্কোয়ার, এল এর ধরেছি মিটার। তাহলে সেন্টিমিটার স্কোয়ার নিচে আছে উপরে আছে, এটা কাটাকাটি যাবে, সুতরাং আমাদের থাকছে পিএম এ ইন্টু এল। এখন তাহলে ওয়ার্ক ডান আমরা এতটুকু পাইলাম, পিএম এ এল। এই ওয়ার্ক ডানটাকে আমরা যদি এখন পাওয়ারে কনভার্ট করতে চাই, তাহলে এটাকে সময়ের একটা রিলেশনশিপ যাবে, একক সময়ে যে কাজ করা হয় সেটাকে আমরা পাওয়ার বলি, শক্তি বলি। এখন এটার সাথে একটা সময়ের রিলেশনশিপ যদি আমরা পাই, তাহলে সেটাতে আমরা পাওয়ারে কনভার্ট করতে পারবো। এখন সময়ের রিলেশনশিপ কেমনে পাবো, আমরা জানি যে প্রতি মিনিটে পিস্টনটা উপরে ওঠানামা করতে থাকে, অর্থাৎ ক্র্যাঙ্কশ্যাফটের একটা রেভলিউশন হয়।
আরপিএম আমরা যেটাকে বলি, এটা নির্দিষ্ট স্পিডে ইঞ্জিন ঘুরতে থাকে, তাহলে পিস্টনটা উপরে নিচে ওঠানামা করে। এখন ওই যে বললাম তোমাদের যে পাওয়ার স্ট্রোক, যে কটা পাওয়ার স্ট্রোক হবে ওই পাওয়ার স্ট্রোকেই কেবল আমাদের পাওয়ার পাবো, অন্য স্ট্রোক গুলোতে তো আমরা পাওয়ার পাবো না। তাহলে টু স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের পাওয়ার স্ট্রোক হচ্ছে এন ইন্টু এনসি। এন হচ্ছে নাম্বার অফ রেভলিউশন পার মিনিট আর এনসি হচ্ছে নাম্বার অফ সিলিন্ডার। আর ফোর স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে এন হচ্ছে এন বাই টু ইন্টু এনসি, তাই না? আমরা আগেই তোমাদেরকে এটা কিন্তু দেখাইছি কিভাবে হয়। এখন তাহলে আমাদের টোটাল ওয়ার্ক কতটুকু হবে? টোটাল ওয়ার্ক ডান হবে PMLAN। এটাকে একটু বড় করে যদি দেখো, এটা সম্ভব হবে না। দেখো টোটাল ওয়ার্ক ডান আমাদের হবে, আমরা যদি এনটাকে রিলেট করি, ছোট এন দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই যদি করি, PMLA এটা আমাদের আগেই ছিল ওয়ার্ক ডান। এখানে শুধু টাইমটাতে আমরা রিলেট করি পার মিনিটে কতটা ওয়ার্ক ডান হচ্ছে, সেটা হচ্ছে নাম্বার অফ পাওয়ার স্ট্রোকস পার মিনিট। ছোট এন দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমাদের কিলোগ্রাম মিটার আগেই ছিল, নিচে একটা মিনিট পাইলাম। এই মিনিট থেকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করি, তাহলে 60 দিয়ে ভাগ দিতে হবে। 60 দিয়ে যদি আমরা ভাগ দিই, তাহলে আমরা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড পেয়ে গেলাম। এই কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, এখন সে 75, একটা এম্পিরিক্যাল ফর্মুলা আছে আমাদের, সেটা হচ্ছে 75 কিলোগ্রাম মিটার পার সেকেন্ডে 1 হর্স পাওয়ার হয়। এখন 75 দিয়ে যদি ভাগ দিই, তাহলে আমরা এটাকে কিন্তু হর্স পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। সুতরাং টোটাল পাওয়ার ডেভেলপ বাই দ্য ইঞ্জিন হবে PMLAN ডিভাইড বাই 75 ইন্টু 60। এখানে সুতরাং IHP এর মান হইল, ইন্ডিকেটেড হর্স পাওয়ার হইল কত? PMLA ছোট n ডিভাইডেড বাই 75 ইন্টু 60। পিএমটা হইলো ইন্ডিকেটেড মিন ইফেক্টিভ প্রেসার কেজি পার স্কয়ার সেন্টিমিটার, এল এর ভ্যালুটা লেংথ অফ স্ট্রোক মিটারে, এ এর ভ্যালুটা হইলো এরিয়া ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য পিস্টন, এটা হচ্ছে সেন্টিমিটার স্কয়ারে, আর ছোট এন হলো নাম্বার অফ পাওয়ার স্ট্রোকস পার মিনিট পার মিনিটে। এখন তাইলে 75 ইন্টু 60 দিয়ে ভাগ দিলে আমরা সেটা হর্স পাওয়ারে কনভার্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখন দেখো এখানে একটা ইউনিট থেকে যাচ্ছে, পিএম এর ইউনিটটা হচ্ছে কেজি পার স্কয়ার সেন্টিমিটার, এর ইউনিট হচ্ছে সেন্টিমিটার স্কয়ার, আর এল এর ইউনিটটা থাকতেছে মিটারে। এটা প্রবলেম করতে গিয়ে আমি দেখেছি ছাত্ররা গন্ডগোল করে ফেলে, অর্থাৎ এই এল এর ইউনিটটাকে সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করে না, তাহলে প্রবলেমটা ভুল হয়ে যায়। সেই জন্য আমার অভিজ্ঞতার আলোকে আমি যেটা করেছি সেটা হইলো যে পরবর্তীতে এইটাকে আমরা, আমি তোমার ইয়েটাতে দেখাই, ওয়ার্ডের ফাইলটাতে দেখাই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। মনে হয় সেখানে আমি করেছি সম্ভবত। জানি এখানে দেখো আমার অভিজ্ঞতা যেটা আমি দেখছি যে তোমার ওই এল এর ভ্যালুটা মিটারে কনভার্ট করে না, না করার ফলে তার প্রবলেমটা ভুল হয়ে যায়। সেই জন্য আমি এই ফর্মুলাটাকে 100 দিয়ে ভাগ দিয়ে দিই। 100 দিয়ে ভাগ দিয়ে দিলে অর্থাৎ PMLAN ডিভাইড বাই 75 ইন্টু 60 ইন্টু 100,